হ্যালো স্টুডেন্টস, তোমরা আশা করি দ্য সোলজার অ্যান্ড দ্য কেসড বার্ড বলে যে গল্পটা আছে সেটা অবশ্যই পড়েছো। কারণ এই গল্পটা তোমাদের 10 লেভেল পর্যন্ত এবং 11-এ যখন তোমরা ক্লাস 11-এ পড়তে তখন হয়তো পেয়েছো। সেখানে তোমরা কি দেখেছো না, এটাই দেখা গেছে কোনো এক সোলজার যে যুদ্ধক্ষেত্রে ধরা পড়েছিল, ধরা পড়ার পরে তাকে যুদ্ধবন্দী করা হয় এবং পরবর্তীকালে তাকে যখন মুক্ত করা হয় তখন সে কি করে না, তার দেশের দিকে ফিরে আসছিল। দেশে আসার পথে সে পথের মধ্যে দেখেছিল কোনো একটি বার্ড শপ, মানে পাখির যে দোকান, সেই দোকানে বেশ কিছু বার্ড ছিল, তার কেস্ট, দ্যাট মিনস খাঁচার মধ্যে বন্দি ছিল। তখন সে সোলজার কি করেছিল না, সেই পাখিগুলোকে খাঁচা শুদ্ধ কিনে নিয়েছিল এবং তারপর কিনে সেই পাখিগুলোকে একটার পর একটা উড়িয়ে দিয়েছিল। তো এই গল্পটা পড়ে তোমরা কি বুঝেছিলে? তোমাদের কি মনে হয় এই গল্পটার থেকে কি ফিলিংস এসছে? কেন আমাদের সোলজার সেই কেস্ট বার্ডগুলোকে এমনভাবে পয়সা দিয়ে কিনে উড়িয়ে দিল? তোমরা বলতেই পারো কি কারণে এটা হয়েছে। অ্যাকচুয়ালি সে বন্দি ছিল এবং সে বন্দি থাকার কষ্টটাকে বুঝতে পেরেছিল। হ্যাঁ, তার মানে এর মধ্যে কি লুকিয়ে আছে? বন্দি থাকার কষ্টটা সে বুঝতে পারছে, কারেক্ট। তার মানে পাখিগুলোর সঙ্গে সে কি বোধ করতে পেরেছে? কি ছিল তার মধ্যে? স্বাধীন হওয়ার ইচ্ছা। বেটার যদি কিছু জানতে চাই আমরা, নিজস্বতা। তার থেকে বেটার যদি জানতে চাই কেন করলো, হোয়াই, কোন কারণে এমন কাজটা করলো? সে জানে যে বন্দি হয়ে থাকতে কেমন কষ্ট হয়। হ্যাঁ, কেন সে এটা জানে? কারণ সেও নিজে বন্দি ছিল। তার মানে পাখিগুলোর জন্য তার বা পাখিগুলোর প্রতি তার কি আছে? ঘুরিয়ে ফিরিয়ে যদি বাংলায় বলি আমরা, টান আছে, সহানুভূতি আছে। ওকে, তার মানে আমরা কি বলতে চাইছি, পাখিগুলোর প্রতি তার কি আছে না, সহানুভূতি আছে। আর সহানুভূতিকে ইংরেজিতে আমরা কি বলি না, সিম্প্যাথি। হোয়াট ইজ সিম্প্যাথি? সিম্প্যাথি ইজ আ ফিলিং অফ পিটি অর ইমোশন অন সামবডি এলস। সিম্প্যাথি বলতে আমরা যেটাকে বলতে চাইছি সেটা কিনা একটা ফিলিংস এবং আন্ডারস্ট্যান্ডিং বলা যেতে পারে, মেন্টাল অর হিউম্যানিটিক আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে সেটা হচ্ছে সিম্প্যাথি। তো তোমরা বুঝতে পারছো আজকে আমরা যে কবিতাটা পড়তে চলেছি। সো টুডে উই আর গোইং টু রিড আ পোয়েম হুইচ ইজ কল্ড সিম্প্যাথি বাই পল লরেন্স ডানবার। ওকে, আজকে যে কবিতাটা আমরা পড়ছি সেই কবিতার নাম কিনা সিম্প্যাথি, এবং সিম্প্যাথি এই কবিতাটা কে লিখেছে না, পল লরেন্স ডানবার। Before going through this poetry, we need to know about our poet who is called Paul Laurence Dunbar. Okay, Paul Laurence Dunbar is an African American poet, a well-known and well-recognized African American poet. তাহলে বুঝতেই পারছো আমাদের পল লরেন্স ডানবার যার কবিতা আমরা পড়তে চলেছি সিম্প্যাথি, সেটা কোথাকার কবি না, আমেরিকান পোয়েট। এবং আমেরিকান কেমন না, আফ্রিকান। তার মানে তোমরা বুঝতে পারছো আফ্রিকান আমেরিকান হওয়ার জন্য তার গায়ের বর্ণ কেমন ছিল, ব্ল্যাক ছিল। এটা তো একদম বোঝাই যাচ্ছে, বিকজ আফ্রিকান আমেরিকান যারা আছে তাদের গায়ের বর্ণ কি আছে না, ব্ল্যাক আছে। ফ্যাক্টরটা যেটা আছে সেটা হচ্ছে আমেরিকায় আজকেও প্রায় প্রিভিলেন্ট আছে, আজ থেকে 100 বছর আগে বা 150 বছর আগে বা বহু দিন আগের থেকে বলা যেতে পারে এই সমস্যাটা ছিল। কিসের সমস্যা না, বর্ণ সমস্যা, কালার ডিসক্রিমিনেশন অর রেশিয়াল ডিসক্রিমিনেশন। ওকে, বর্ণ নিয়ে একটা বৃহৎ সমস্যা আছে। শুধুমাত্র আমেরিকায় বলবো না আমি, সারা বিশ্বে এই সমস্যা আছে। কেমন সমস্যা আছে? যারা একটু সাদা বর্ণের, এ দেখা যাচ্ছে আমার সামনে যারা যারা সাদা আছে, তারা একটু ব্ল্যাক যে আছে তাকে কি করে না, রঙের উপর বেস করে তার যোগ্যতা থেকে শুরু করে তার সব কিছুকে নির্ণয় করার চেষ্টা করে। আমাদের একটা বেশি ধারণা আছে যে একটু গায়ের রং সুন্দর হলে, একটু দেখতে ভালো হলে সে কি হবে না, সে ভালো হবে। মানে একটা কথা আছে যে আমরা আগে তার বাইরেটা দেখি তারপরে তার ভেতরটা দেখি, কিন্তু সেটা অবশ্যই ভুল করি আমরা যদি একটু ভাবার চেষ্টা করি। এখন যদি আমরা এপিজে আব্দুল কালামকে তার গায়ের বর্ণ এবং লুকস দিয়ে বিচার করি, তাহলে তো আমরা নেহাতি বাচ্চামি করবো বা ভুল করে ফেলবো। আর যদি বলিউডের মিস্টার পারফেক্ট বা আমাদের টলিউডের কোনো অ্যাক্ট্রেসকে আমরা বিচার করার চেষ্টা করি, তাদেরকে দেখতে খুবই সুন্দর, কিন্তু তাদের ক্যারেক্টারিস্টিক তবা তবা তবা, সেটা নিয়ে আর বলার কোনো দরকার নেই। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো আমরা যে কোনো মানুষের বিচার করি কিসের উপর ডিপেন্ড করে না, তার গায়ের বর্ণ, তাকে কেমন কি দেখতে তার উপর ডিপেন্ড করে। তো আমাদের যে পোয়েট আছেন যার নাম হচ্ছে পল লরেন্স ডানবার, তার গায়ের বর্ণ কি ছিল না, তার গায়ের বর্ণ ছিল ব্ল্যাক। এখানে বোঝাই যাচ্ছে তিনি সবসময় সমাজের কাছে কি পেয়েছেন, বাধা বিপত্তি থেকে সমস্যা তিনি ভোগ করেছেন। আর আমেরিকা এই সমস্যা আজকের নয়, দীর্ঘদিন ধরে, আগেও ছিল, বর্তমানেও আছে। সংবিধান হয়তো হতে পারে তাদেরকে এই ক্ষমতা দিয়েছে, বাঁচার অধিকার দিয়েছে, কিন্তু সোশ্যাল জাস্টিস যেটা আছে, সামাজিক যে অধিকার যেটা আছে, সেটা কখনোই আমেরিকানরা, বিশেষ করে ব্ল্যাক আমেরিকান বা আফ্রিকান আমেরিকান যারা আছে তারা পায়নি। এটুকু ক্লিয়ার করতে পারছি আমি। হয়তো তোমাদের কিছুদিন আগে একটা আমেরিকার কাহিনী মনে থাকবে,
কিছুদিন আগে, মাত্র 1-1.5 বছর আগের ঘটনা, আমেরিকায় একজন ব্ল্যাককে হত্যা করা হয়েছিল, মনে পড়ছে কি? যার নাম ছিল জর্জ ফ্লয়েড। আমেরিকার পুলিশ কি করেছিল না, রাস্তার উপর ফেলে নৃশংসভাবে তাকে হত্যা করেছিল। কিসের জন্য? জাস্ট বর্ণের কারণে। তার বর্ণ কি ছিল? ব্ল্যাক ছিল, এবং বর্ণবিদ্বেষ তো তাদের মধ্যে প্রিভিলেন্ট আছে, তার উপর ডিপেন্ড করে। আমি যেটা বলতে চাইছি, আমেরিকা কিন্তু খুব বেশি চেঞ্জেস হয়নি। আজকেও যে সমস্যাটা আছে, হয়তো আজকে কিছুটা পরিবর্তন হয়েছে, সোশ্যাল মিডিয়া চলে আসা, খুব তাড়াতাড়ি নিউজ আমাদের কাছে ফোরকাস্টেড হয়, এর জন্য হয়তো কিছুটা চেঞ্জেস হয়েছে। কিন্তু বেসিক্যালি আমেরিকা আজ থেকে 100 বছর আগে আরও বেশি খারাপ অবস্থায় ছিল, বিকজ তখন তো এত রকম মিডিয়া আমাদের ছিল না। তো সেই সময় দেখা যেত যে যারা ব্ল্যাক বর্ণ আছে বা যারা কালো বর্ণের মানুষ আছেন, তাদেরকে আমেরিকান সোসাইটি কি করতো না, বিভিন্ন রকমভাবে ডিসক্রিমিনেশন করতো। ওকে, সো আমাদের পোয়েট তিনিও জাস্ট ব্ল্যাক বর্ণ হওয়ার জন্য, কালারটা ব্ল্যাক থাকার জন্য বিভিন্ন রকম সোশ্যাল যে ইনজাস্টিস আছে, যে ডিসক্রিমিনেশন যেটা আমি বলতে চাইছি, সেগুলো তিনি কি করেছেন না, ভোগ করেছেন। তো চলো আমরা কবিতার ব্যাকগ্রাউন্ডের কিছুটা আলোচনা করে নিই এবং দেখে নেওয়ার চেষ্টা করি যে কি বলতে চাইছে, কেমন কি কনটেক্সট হতে পারে যেটা আমরা করতে চলেছি। এখানে যেটা বলতে চাইছে, দ্য পোয়েম ওয়াজ পাবলিশড ইন 1899, অর্থাৎ আমাদের এই কবিতা কবে পাবলিশ করা হয়েছিল না, 1899 খ্রিস্টাব্দে, অ্যাজ এ পার্ট অফ দ্য কালেকশন কল্ড টাইটেল রিলিক্স অফ দ্য হিথ সাইড। ওকে, এটা যে কালেকশনে পাবলিশ করা হয়েছিল তার নাম ছিল রিলিক্স অফ দ্য হিথ সাইড। ফ্যাক্টরটি কি আছে না, আমাদের কবিতার বিষয়বস্তু বেসিক্যালি বলতে গেলে বলতে হবে দ্য পোয়েম ইজ অ্যান অ্যালিগরি। অ্যালিগরি বলতে কি বলা হচ্ছে না, অ্যালিগরি হচ্ছে রূপক। ওকে, এরপরে যেটা আছে যেটা হচ্ছে দ্য পোয়েম ইজ অ্যান অ্যালিগরি রিভলভিং রাউন্ড দ্য পেইন অফ ক্যাপটিভিটি। কিসের উপর ডিপেন্ড করে এখানে আলোচনা করা হচ্ছে না, যন্ত্রণা বা যাতনা আছে। কিসের যাতনা না, ক্যাপটিভিটি। ক্যাপটিভিটি মানে বন্দি দশা। ওকে, অ্যান্ড ইউজেস দ্য মেটাফোর অফ এ কেজড বার্ড টু এক্সপ্রেস দিস পেইন। এবং এখানে কিসের মেটাফোর ব্যবহার করা হয়েছে না, একটা খাঁচায় পূর্ণ পাখি, যার দ্বারা বোঝানো হচ্ছে ক্যাপটিভিটির কি দুঃখ আছে, কি দুর্দশা আছে সেটাকে। এবার ফ্যাক্টরটা যেটা আছে সেটা হচ্ছে যে ব্যক্তি ঝুপড়িতে বাস করে সেই একমাত্র কিন্তু ঝুপড়িতে বাস করার দুঃখ বুঝবে। যে অট্টালিকায় থাকে সে কি করে বুঝবে যে ঝুপড়িতে বাস করলে কতটা দুঃখ সহ্য করতে হয়। ঠিক একই রকমভাবে যে মানুষ দীর্ঘদিন এরকম দুর্দশার মধ্যে কাটিয়েছে, ক্যাপটিভিটির মধ্যে কাটিয়েছে, সেই কিন্তু একটা পাখির দুঃখ বা দুর্দশাকে বুঝতে পারবে। তো তোমরা বুঝতে পারছো যে আমাদের যে কবি তিনিও এরকম সমস্যার মধ্যে দিয়ে গেছেন, তাই তিনি বুঝতে পারছেন একটা খাঁচায় বন্দি পাখি সে কেমন কি সমস্যার মধ্যে থাকে, কেমন যন্ত্রণা দিয়ে সে তার জীবনকে অতিবাহিত করে। ওকে, তো চলো আর সময় নষ্ট করে লাভ নেই, আমরা এই কবিতাটা কি আছে পড়ে নিই। কবিতা পড়ার আগে যেটা আমাদের জানতে হবে, এই কবিতার রাইম স্কিম কি আছে। আমি বলে দিচ্ছি কবিতার রাইম স্কিম যেটা আছে। বেসিক্যালি এই কবিতাটা 3টে স্ট্যান্জা আছে এবং প্রত্যেকটা স্ট্যান্জায় 7টা করে লাইন আছে। দ্যাটস মিনস এই কবিতা টোটাল কত লাইন আছে না, 21টা লাইন আছে এই কবিতায়। এবং এই 21টা লাইনকে যদি আমরা এর রাইম স্কিম বলার চেষ্টা করি, রাইম স্কিম হচ্ছে এমনই আছে, এ বি এ এ বি সি সি। প্রথম স্ট্যান্জার রাইম স্কিম কি বলছে না, এ বি এ এ বি সি সি। পরের স্ট্যান্জা যেটা আছে তার রাইম স্কিম আছে এ বি এ এ বি এ এ। ওকে, এ বি এ এ বি এ। যে লাস্ট যে স্ট্যান্জারটা আছে তার যে রাইম স্কিম আছে সেটা হচ্ছে এ বি এ এ বি সি সি। ওকে, তো চলো এবার আমরা কবিতাটার ভেতরে ঢুকি এবং কবিতাটা কি আছে বোঝার চেষ্টা করি। I know what the caged bird feels, alas. I know, আমি জানি। I know দ্বারা তোমরা বুঝতে পারছো এই কবিতা কোন পার্সনে লেখা আছে না, ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা আছে। দ্যাটস মিন্স আমাদের কবি পল লরেন্স ডানবার তিনি নিজেই কিন্তু এটা বলছেন, তিনি বলছেন। বিকজ আমি আগেই বলেছি তিনি নিজে ব্ল্যাক ছিলেন এবং ব্ল্যাকদের কি সমস্যা আছে সেটা তিনি বোঝেন, এবং সেখানে তিনি পাখিকে ব্যবহার করেছেন একটা মেটাফোর হিসেবে। ওকে, তো আই নো আমি জানি হোয়াট দ্য কেজড বার্ড, একটি কেজড বার্ড, কেজড বলতে কিনা একটা খাঁচায় বন্দি পাখি, ফিলস মানে অনুভব করে, অ্যালাস হায়। বোঝাই যাচ্ছে প্রথম বাক্যে অ্যালাস দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দুঃখের স্মৃতি তিনি তুলে ধরছেন। তিনি তার নিজেদের জীবনের যে দুঃখ বা দুর্দশা আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করছে। When the sun is bright on the upland slopes, when the sun, যখন সূর্য is bright, উজ্জ্বল, সূর্য কি আছে, উজ্জ্বল আছে, এবং on the upland slopes, এবং যেটা আপল্যান্ড আছে, উচ্চভূমি যেটা আছে সেই অঞ্চলে, আমাদের যে ওয়েদার যেটা আছে বা অ্যাটমসফিয়ার যেটা আছে সেটা কি আছে না, খুব ফেভারেবল আছে। এমন একটা অ্যাটমসফিয়ার যেটা আছে, একটু ভাবার চেষ্টা করলে পারে, যেখানে দেখা যাচ্ছে সূর্য উজ্জ্বল দিনের অবস্থা, একটা পাখি কি চাইবে, একটা পাখি ফিলিংস কি হবে, সে উঠতে চাইবে। বাট এখানে যে পাখিটা কেজড আছে তাকে কি করতে হচ্ছে না, খাঁচার মধ্যে বন্দি অবস্থায় থাকতে হচ্ছে। এটাই তার দুঃখ, এটাই তার দুর্দশা। When the wind steers soft through the springing grass,
ওয়েদার উইন্ড যখন বাতাস, মানে ফেভারেবল কন্ডিশন আছে ওয়েদারে, সেই কারণে দেখা যাচ্ছে যখন বাতাস স্টিয়ার মানে নাড়িয়ে দেয়, ওকে, স্টিয়ার মিনস নাড়িয়ে দেয়, সফট মানে খুব মৃদুভাবে নাড়িয়ে দেয়, থ্রু দ্য স্প্রিঙ্গিং গ্রাস, যে গ্রাসগুলো দুলেওমান, যে গ্রাসগুলো কি করছে না দুলছে, এমন গ্রাসগুলোকে কি করতে থাকে না নাড়িয়ে দেয়। অ্যান্ড দ্য রিভার ফ্লোস লাইক আ স্ট্রিম অফ গ্লাস অ্যান্ড দ্য রিভার, এবং নদী, এরপরে কিনা নদীর বর্ণনা করা হচ্ছে, সেটা কিনা ফ্লো। আমরা জানি নদী কি করে প্রবাহিত হয়, তো ফ্লো করছে লাইক এ স্ট্রিম অফ গ্লাস, কিসের মতো না গ্লাসের মতন, গ্লাস মানে কাচের মতন চকচক করছে। ওভারঅল একটা প্রাকৃতিক বলা যেতে পারে বেস্ট সিনারিও দেওয়ার চেষ্টা করেছেন বা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন কিনা আমাদের কবি, ওকে। আর এমন একটা অ্যাটমসফিয়ার পেলে পরে যে কোনো পাখি কি চাইবে, উঠতে চাইবে। তোমরা নিজেদের কথাই চিন্তা করো, যখন দেখা যায় বিকেলবেলা হয়, ছেলেপিলেগুলো কি করে, এই বিভিন্ন রকম নদীর ঘাট, বিভিন্ন রকম ঘাট, সেখানে গিয়ে বসে, বিকজ ফেভারেবল কন্ডিশন দরকার টু মুভ অ্যাবাউট। আমরাও তো কি কখনো ক্যাপটিভেটেড থাকতে চাই? অনেককে হয়তো দেখা যাচ্ছে পিতামাতা কি করে রেখেছে, ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, তারপরে তারা কি করে সেখান থেকে পালিয়ে যাওয়া করে বন্ধুদের সঙ্গে ঘুরতে পারে, তোমরাই যেটা করো। তো তারপর যেটা আছে, when the first bird sings and the first bird opes, when the first bird, যখন প্রথম পাখি sings গান গায়, এখানে একটু বেসিক্যালি ভাবার চেষ্টা, বার্ড যদি হিউম্যান বিংস ভেবে নিই আমি, তাও তোমাদের বন্ধু, দেখা যাচ্ছে তোমাদের কোনো বন্ধুকে দেখলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আমাদের মনের মধ্যে বা তোমাদের মনের মধ্যে কি আসবে, ঘরের মধ্যে থাকবো? অবশ্যই না, এটাই মনে হবে বন্ধুর সঙ্গে আমিও যদি যেতে পারি। তাই বলছে when the first bird sings, যখন প্রথম পাখিটা গান গায়, ওকে। তাহলে প্রথম পাখিটা যখন গান গাইছে, আর খাঁচায় যে পাখিটা আছে তার মধ্যে কি ফিলিংস আসছে, আমিও যদি তার মতন গান গাইতে পারতাম। and the first bird opes, opes হচ্ছে আর্কাইভ টার্ম, ওকে, এর অর্থ কিনা ওপেন্স। তাহলে প্রথম বার্ডস মানে ফুলের যে কুড়ি, সে কুড়ি কি হয় ওপেন্স, সেটা কি হয় না খুলে যায়। and the faint perfume from the chalice steals, and the faint perfume, faint মানে স্লাইট, এবং কিছুটা পারফিউম আসছে, পারফিউম মানে বুঝতে পারছো, পারফিউম মিন্স গন্ধ বা সুগন্ধ, ওকে, সেন্ট। ফ্রম দ্য চ্যালিস, চ্যালিস হচ্ছে খুব বেটার একটা ওয়ার্ড বলবো না, অবশ্যই বেটার ওয়ার্ড। চ্যালিস হচ্ছে কাপ, এ লার্জ কাপ, বেসিক্যালি ওয়াইন কাপ। কি বলতে চাইছি, চ্যালিস মানে কি বেসিক্যালি ওয়াইন কাপ, ওয়াইন কাপ মানে বোঝাই যাচ্ছে ওয়াইনের একটা গন্ধ থাকে, আই ডোন্ট নো, আমার তেমন ধারণা নেই, সামনে বসে থাকা ব্যক্তিদের থাকতে পারে, তারা হয়তো জানতে পারে যে ওয়াইনের কি গন্ধ আছে। আর ওয়াইনের যে গন্ধটা, এটা কাদের জন্য ফেভারেবল? ওয়াইন সবচেয়ে বেশি যারা পছন্দ করে নাকি? এখন দেখা যাচ্ছে ওয়াইনের গন্ধ কারা পাবে ওয়াইন শপের সামনে দিয়ে গেলে? যে ওয়াইন পান করে সে পাবে, না যে ওয়াইন পান করে না সে পাবে? অবশ্যই যে পান করে সেই পাবে, তার এমনি নাকের কাছে চলে আসবে। তো সেটাই বলছে যে অ্যান্ড দ্য ফেইন্ট পারফিউম ফ্রম ইটস চ্যারিস স্টিলস, এবং একটা সুমিষ্ট গন্ধ আসছে। এখানে ঠিক মদের পাত্রের সঙ্গে তুলনা করা হচ্ছে। এখানে সুমিষ্ট গন্ধ এবং মদের পাত্র দুটোকে অ্যালিগরিক্যালি মিন করার চেষ্টা করেছে। তোমরা এটা ভেবো না যে পাখি মদের গন্ধের জন্য দৌড়াদৌড়ি করছে, পাখির কাছে কিন্তু ফুলের সুমিষ্ট গন্ধকে, মানে বার্ডসের যে সুমিষ্ট গন্ধ আছে BUDS, সেটাকে ইন্ডিকেট করা হয়েছে, ওকে। অবশ্যই কিন্তু মদের গন্ধ নয়। আই নো হোয়াট দ্য কেজড বার্ড ফিলস, আমি তাই জানি একটা খাঁচাই বন্দি পাখি কেমন কি ফিলিংস আছে তার, সে কি মনে করে। তো ওভারঅল এই ফার্স্ট ডে স্ট্যান্ডে আমরা বললাম, এই স্ট্যান্ডে আমাদের কবি কি করার চেষ্টা করেছেন না, তিনি ইন্ডিকেট করার চেষ্টা করেছেন আমাদের যে পাখিটা আছে, যে কেজড বার্ড আছে, তার ফিলিংস কি আছে। তিনি প্রথম বেলায় কি ইন্ডিকেট করেছেন না, দ্য ফিলিংস অফ দ্য বার্ড, ওকে। তো চলো এবার আমরা যে সেকেন্ড স্ট্যান্ডে যেটা আছে সেটা পড়ে নিই, সেটার মিনিং কি আছে। আই নো হোয়াই দ্য কেজড বার্ড বিটস হিজ উইং, আই নো আমি জানি, তো কবি জানেন হোয়াই কেন দ্য কেজড বার্ড, এই খাঁচাই বন্দি পাখিটা কি করছে না, বিটস মানে কামড় দিচ্ছে, ওকে, আঘাত করছে, উন্স করছে, কাকে করছে না, হিজ উইংস, তার ডানা। মানে ফ্যাক্টরটা কি আছে, যখন দেখা যাচ্ছে কাউকে বন্দি করে রাখা হয়েছে এবং সে সেই বন্দি দশা থেকে বাইরে বেরোতে পারছে না, যেতে পারছে না, সে তখন কি করবে, তখন নিজেকে নিজেই আঘাত করার চেষ্টা করবে। মানে ফ্যাক্টরটা এমন আছে, ধরো দুজনের মধ্যে অ্যাফেয়ার্স আছে এবং সমাজ মেনে নিচ্ছে না, তখন আর একজন কি করবে, হাত কেটে ফেলবে, গলা কেটে ফেলবে, বিভিন্ন রকম কেটে ফেলবে, এটাই কিছু করার নেই। যখন আমরা সমাজের সঙ্গে লড়াই করতে পারি না, তখন আমরা কি করি না, নিজেদেরকে হার্ট করার চেষ্টা করি। হয়তো মনে থাকবে 2-1 বছর আগের ঘটনা বা 1 বছর আগের ঘটনা, বলিউডের এক নায়ক ছিল সুশান্ত সিং রাজপুত। তো তার কথা যদি বলতে হয়, সে কিন্তু খুবই সাকসেসফুল পার্সন, খুবই সাকসেসফুল, তার সুইসাইড করার কোনো কারণই নেই। সে যা সাকসেসফুল, সুইসাইড করার কোনো কারণ নেই। হয়তো হতে পারে কয়েকটা প্রজেক্ট তার হাতছাড়া হয়ে গেছে, বা নেপোটিজম যেটা আছে আমাদের বলিউডে, তার জন্য হয়তো দেখা গেছে সে কি পায়নি, কয়েকটা মুভি পায়নি।
তার মানে কি সে কার সঙ্গে লড়াই করতে পারেনি ঘুরিয়ে ফিরে? বলিউডের সঙ্গে এবং সমাজের সঙ্গে ঘুরিয়ে ফিরে বলা যেতে পারে তার ফলস্বরূপ সে নিজেকে কি করলো না, সুইসাইড করলো। তো আমি ক্লিয়ার করতে পারছি, মানুষ বা প্রাণী যখন দেখা যাচ্ছে সমাজের সঙ্গে লড়াই করতে না পারে তখন সে নিজেকে কি করে না, নিজেকে হার্ট করে এবং নিজেকে আঘাত করার চেষ্টা করে। তো পাখিও যখন এটা পাচ্ছে না, পাখি তখন কি করছে না, নিজেকেই আঘাত করছে। টিল ইটস ব্লাড ইজ রেড অন দ্য ক্রুয়েল বার্ডস, টিল যতক্ষণে ইটস ব্লাড ইহার রক্ত, তার সাথে পাখির যে রক্তটা আছে ইজ রেড, আর আমরা তো অবশ্যই জানি রক্ত কেমন কি হবে না, লাল হবে। এবং ক্রুয়েল বার্ডস, বার্ডস বলতে হচ্ছে শিকল যেটা আছে, ওকে বার্ডস, সেটার কাছে সে বারবার করে আঘাত করছে এবং আঘাত করার ফলস্বরূপ কি হচ্ছে না, সে রক্তাক্ত হচ্ছে। তো সমাজের ভ্যারিয়েশন, আমরা বার্ডস বলতে সোশ্যাল ভ্যারিয়েশনকে ভাবতে পারি। আমরা যখন সমাজের ভ্যারিয়েশনের সঙ্গে যখন আমরা স্ট্রাগল করতে না পারি তখনই আমরা কি করি না, নিজেদেরকে আঘাত করি, যেটা একটু আগে আমাদের বলিউড স্টারকে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম। ফর হি মাস্ট ফ্লাই ব্যাক টু হিজ পার্চ অ্যান্ড ক্লিং, ফর কারণ, হি মাস্ট ফ্লাই ব্যাক সে অবশ্যই উড়ে যাবে, কারণ পাখিটার উড়ে যাওয়ার ইচ্ছে আছে, টু হিজ পার্চ তার পার্চে, পার্চ মিন বাউস, দ্যাটস মিন গাছের যে শাখা আছে সেখানে সে উড়ে যেতে চায়, অ্যান্ড ক্লিং, ক্লিং মানে ঝুলে থাকা, এবং সেখানে সে কি করতে চায় না, ঝুলে থাকতে চায়। When he fain would be on the bow a swing. When he fain, যখন সে দেখা যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, would be on the bows a swing, তখন সে কি করতে হবে, শাখার উপরে আসুইং, আসুইং মানে দোলা খাওয়া। এটা কিন্তু একটা ডিসগুইস প্রিপোজিশন, আসুইং মিন্স অন সুইং, সে নিজেকে কি করতে পারে না, নিজেকে সে দোলা দিতে পারে বা প্রফুল্লতা পেতে পারে বরং। তো মুক্ত হতে পারলে পাখিটা কি পাবে না, বেসিক্যালি আনন্দ পাবে, যেটা প্রত্যেকেই চায়। And the pain still throbs in the old scars, and the pain এবং সেই দুঃখ still throbs এখনো পর্যন্ত throbs করছে, এখনো পর্যন্ত কি করছে না, throbs means যদি তোমরা বেসিক্যালি ভাবার চেষ্টা করো ফুপিয়ে ওঠা, ওকে, throbs মানে কিন্তু ফুপিয়ে কান্না যেটা আছে সেটাকে আমরা throbs বলি। তো throbs করছে in the old scars, এবং দীর্ঘ বা পুরনো যেটা একটা কি আছে না, ক্ষতস্থান আছে, সেই ক্ষতস্থানের কথা সে মনে করছে। And they pulse again with the keener sting, এবং সেই ক্ষতস্থান যখন সে মনে করছে, স্মৃতিরোমন্থন যখনই করছে তখন সেটা তাকে কি করছে না, আরো বেশি আঘাত করছে। মানে বেসিক্যালি ফ্যাক্টরটা কি আছে, দুঃখ বা সুখ বলে আমাদের তেমন কিছু নেই, বেসিক্যালি কি আছে আমাদের মধ্যে, কম্পারিজন আছে। আমরা কি করি, দুঃখ বা সুখের জন্য কম্পারিজন করি। আমরা হয়তো দেখা যাচ্ছে পাখিটা কোনো না কোনো সময় উড়ে বেরিয়েছে, সেই টাইমে তার সিচুয়েশন খুব সুখকর ছিল, আজকে সে উঠতে পারছে না, যখন সে সেই স্মৃতিটাকে মনে করছে সে আরো বেশি কি হচ্ছে না, কাতর হচ্ছে বা দুঃখ পাচ্ছে। তো এই লাইনে কিন্তু সেটাকে ইন্ডিকেট করার চেষ্টা করা হয়েছে, ওকে। তো তারপর লাস্ট লাইন যেটা আমাদের কবি বলছেন, কি বলছেন, আই নো হোয়াই হি বিটস হিজ উইংস, আই নো আমি জানি, হোয়াই কেন, হি বিট হিজ উইংস সে তার ডানাকে কি করছে না, বিট করছে, আঘাত করছে। তো এই যে স্ট্যান্ডার্ড আমরা বললাম, এই স্ট্যান্ডার্ড কবি কি করার চেষ্টা করেছেন না, তিনি ইন্ডিকেট করার চেষ্টা করেছেন দি অ্যাক্টিভিটিস অফ দ্য বার্ড, পাখির কার্যকলাপ যেটা আছে সেটাকে তিনি তুলনা বা প্রকাশ করার চেষ্টা করেছেন। তো চলো এর পরবর্তী যে স্ট্যান্ডার্ড আছে, লাস্ট স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা আমরা পড়ে নিই। কি বলছে, আই নো হোয়াই দ্য কেজড বার্ড সিংস, আই নো আমি জানি, হোয়াই দ্য কেজড বার্ড কেন এই খাঁচায় বন্দি পাখিটা, সিংস সে গান গায়, আমি জানি, কবি জানেন, বিকজ তিনিও একই রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই তিনি এটা বোঝেন এবং জানেন। হোয়েন হিজ উইংস ইজ ব্রুসড অ্যান্ড হিজ বোসম সো, হোয়েন হিজ উইংস যখন তার দানা, ইজ ব্রুসড মানে হার্ট, যখন তার দানা কি হচ্ছে না, আঘাত প্রাপ্ত হচ্ছে, অ্যান্ড হিজ বোসম সোল এবং তার বুকটা কি হচ্ছে, বোসম মিন্স বুক, সেটাও কি হচ্ছে সোল মানে ক্ষত বিক্ষত হচ্ছে, যখন সে নিজেই দুঃখ পাচ্ছে বা বেদনা পাচ্ছে, ওকে। তো নেক্সট লাইন যেটা বলছে সেটা এবার আমরা দেখি কি বলছে না, নেক্সট লাইনে বলা হচ্ছে when he beats his birds and he would be free, যখন সে আঘাত করবে তার বার্ড মিন্স যেটা বলে বাঁধন যেটা আছে, ভ্যারিয়েশন যেটা আছে সেটাকে যখন সে আঘাত করতে পারে সে তখন কি হবে না, মুক্ত হবে। এটা কিন্তু আমাদের কবিরও মনের একটা আকাঙ্ক্ষা, কবিও মনে করছেন স্বাধীনতা কখনো কিন্তু চাওয়া চাইতে হয় না, স্বাধীনতা কি করতে হয় না, অর্জন করতে হয় বা অ্যাকোয়ার করতে হয়। তাই তিনিও মনে করছেন যখনই আমরা সংগ্রাম করবো তখনই আমরা কি পাবো না, বেসিক্যালি স্বাধীনতা পাবো। ঠিক পাখিটাও যদি তেমনটাই চেষ্টা করে পাখিও কি পাবে না, তার নিজের স্বাধীনতা পাবে, তাই তাকে বিট করতে হবে, আঘাত করতে হবে। ইট ইজ নট এ ক্যারল অফ জয় অর গ্লি, ইট ইজ নট এ ক্যারল, এটা কোনো ক্যারল না, ক্যারলস মিন্স রিলিজিয়াস ফোক সং, বেসিক্যালি এটা খ্রিস্টিয়ান বা খ্রিস্টমাসের সময় এই গানটা কি করা হয় না, গাওয়া হয়, তাকে আমরা কি বলছি না, ক্যারল বলছি। তো কি বলছেন, ইট ইজ নট এ ক্যারল, এটা কোনো ক্যারল নয়, এটা কোনো ভক্তিগীতি নয়, অফ জয় অর গ্লি আনন্দ বা উদ্দীপনার কিছু নয়, বিকজ এর মধ্যে কোনো আনন্দ নেই, এর মধ্যে স্যাডনেস আছে, এর মধ্যে স্যাডিসনেস আছে।
বা বেসিক্যালি বলা যেতে পারে এর মধ্যে কি আছে না, মেলানকলি আছে। বাট এ পেয়ার দ্যাট হি সেন্ডস ফ্রম হিজ হার্টস ড্রপ কোড, বাট এ পেয়ার, কিন্তু একটা পেয়ার করছে, পেয়ার মানে প্রার্থনা করছে। দ্যাট সেন্ডস ফ্রম, যেটা পাঠানো হচ্ছে হিজ হার্টস ডিপ কোড, তার হৃদয়ের থেকে, তার হৃদয়ের গভীর থেকে সে কি করার চেষ্টা করছে না, এই প্রার্থনাকে পাঠানোর চেষ্টা করছে। কাকে পাঠানোর চেষ্টা করছে, চলো পরের লাইনে দেখা যায়। বাট এ প্লি, কিন্তু একটা আবেদন আছে, সেটা আবেদন করছে, ওকে, পেয়ার করছে, প্লি মিন্স পেয়ার। দ্যাট আপওয়ার্ড টু হেভেন হি ফ্লিংস, এবং সেটা চাইছে সে কোথায় পাঠাতে, আপওয়ার্ড, আপওয়ার্ড মানে ওপরের দিকে। আর ওপরে কে আছে, আমাদের বেসিক ধারণা আছে ওপরে হেভেন, আর হেভেনে কে আছে, গড আছে। সেই গডের কাছে তার এই কাতর যে আকুতি বা মিনতি আমরা যেটা বলতে চাই, সেটা কি করতে চাইছে না, ফিলিংস করতে চাই। ফিলিংস মিন্স থ্রোস ফোর্সফুলি, খুব জোর করে পাঠিয়ে দিতে চাইছে কার কাছে, ঈশ্বরের কাছে। আই নো হোয়াই দ্য কেজ বার্ড সিংস, তাই আমি জানি কেন খাঁচায় বন্দি পাখিটা কি করে না, গান গায়। তো দ্য লাস্ট প্যারা ইন্ডিকেটস দ্য প্লি অফ দ্য পেয়ার অফ দ্য বার্ড উইথ দ্য এড অফ সিঙ্গিং। তো লাস্ট প্যারা আমরা কি দেখছি না, পাখিটা গান গাইছে এবং গানের দ্বারা কি করার চেষ্টা করছে না, নিজের প্রার্থনাকে কার কাছে পাঠানোর চেষ্টা করছে না, ঈশ্বরের কাছে পাঠানোর চেষ্টা করছে। বিকজ তার এই বন্দিদশার থেকে সে মুক্ত হতে পারছে না। এখন যখন আমরা সমাজের সঙ্গে লড়াই করতে না পারি, তখন আমাদের কাছে ভরসা কে থাকে না, এক হতে পারে হাত কেটে বাড়ির মধ্যে বসে থাকো বা হাসপাতালে বসে থাকো, আর এক হতে পারে ঈশ্বরের প্রার্থনা করো বা নিজের মধ্যে একটা আশা সঞ্চার করো, অপটিমিজম বলা যেতে পারে। তো বেসিক্যালি যদি আমরা তাকানোর চেষ্টা করি, এই কবিতা শুরু হয়েছিল একটা নেগেটিভ ফিলিংস দিয়ে, পেসিমিজম দিয়ে শুরু হয়েছিল, আর যখন আমরা শেষ করছি কেমন দিয়ে আছে না, অপটিমিজম বা আশাবাদ দিয়ে শেষ হচ্ছে। তো বেসিক্যালি আমাদের কবি পল লরেন্স ডানবার তিনিও কি আছেন না, তিনিও কিন্তু আজকে সমাজের যে বাঁধনগুলো আছে, সোসাইটির যে ভ্যারিয়েশন আছে, যে ডিসক্রিমিনেশন আছে, সেগুলো তিনি ভুগছেন, কিন্তু তার মধ্যে একটা আশা আছে এইসব বাঁধন কি হবে না, একদিন মুছে যাবে এবং তিনি কি পাবেন না, স্বাধীনতা পাবেন, যেটা প্রত্যেকেরই কাঙ্ক্ষিত বা প্রত্যেকেই যেটা চায়। তো এই ছিল আজকের আমাদের কবিতা। আশা করি তোমরা এই কবিতা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই কবিতা বুঝতে অসুবিধা হয়, তো অবশ্যই তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট।